চ্যাপ্টারে ডক্টরের পক্ষ থেকে আজকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সেশনের নিউজিল্যান্ড চ্যাপ্টারটা আমি প্রেজেন্ট করব ইনশাল্লাহ। শুরুতে আমি নিউজিল্যান্ডের সম্পর্কে একটু বলতে চাই। নিউজিল্যান্ড তো একেবারে সেপারেটেড একটা কান্ট্রি, ওশানিয়া মহাদেশের। মূলত দুইটা দ্বীপে বিভক্ত, একটা হচ্ছে নর্থ আইল্যান্ড আর একটা হচ্ছে সাউথ আইল্যান্ড। আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, ইউনিভার্সিটি অফ ওটাগো, এটা হচ্ছে সাউথ আইল্যান্ডে। আর নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে উইলিংটন, আর মেইন বড় সিটিটা হচ্ছে অকল্যান্ড। তো অকল্যান্ডেও ইউনিভার্সিটি আছে, ওয়েলিংটন ইউনিভার্সিটি আছে, আবার সাউথ আইল্যান্ডেও কয়েকটি ইউনিভার্সিটি আছে, এটা পরে আসতেছি। নিউজিল্যান্ডে মূলত হচ্ছে 4টা সিজন হয়: সামার, অটাম, উইন্টার, স্প্রিং। তো মূলত আমরা সামার আর উইন্টারটাই বুঝি, অটাম আর স্প্রিংটা ওইভাবে বুঝতে পারি না। আমরা যদি একটু ইউনিভার্সিটির লিস্টটা দেখি, তাহলে মোটা দাগে নিউজিল্যান্ডে 8টা ইউনিভার্সিটি আছে। অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এটা অকল্যান্ডে অবস্থিত। লিংটন ইউনিভার্সিটি লিংটনে। মেসি ইউনিভার্সিটি পালমারস্টন নর্থে। ইউনিভার্সিটি অফ অকল্যান্ড, এটা অকল্যান্ডে আর একটা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি অফ ক্যান্টারবরি, এটা ক্রাইস্টচার্চে। ইউনিভার্সিটি অফ ওটাগো, যেটাতে আমি পড়াশোনা করতেছি, এটা ডানেডিনে। ইউনিভার্সিটি অফ ওইকাটু, হ্যামিল্টন। আর ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন। মোট 8টা ইউনিভার্সিটি। ছোট দেশ, 8টা ইউনিভার্সিটি, 8টাই ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে। লাবিব ভাই, আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে? ভয়েস ক্লিয়ার আছে, হ্যাঁ ক্লিয়ার আছে। ওকে ওকে, কারণ আমি বুঝতে পারছি না, তো এই জন্য জিজ্ঞেস করলাম। তো এই এই 8টা ইউনিভার্সিটি। এখানের মধ্যে একটা টেকনোলজি ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এটা মূলত টেকনোলজি সাইটের জন্য মানে খুবই ভালো। আর বাকি যেগুলো, এগুলো আমাদের বাংলাদেশের জেনারেল ইউনিভার্সিটির মতো। আমি যদি একটু সাবজেক্ট এরিয়াটা এট এ গ্লান্স চেষ্টা করছি এখানে নিয়ে আসার জন্য, তো মোটামুটি সবগুলো ইউনিভার্সিটি সবগুলো ডিভিশনই কভার করে। আমরা যেটা আর্টস ফ্যাকাল্টি বুঝি, সায়েন্স ফ্যাকাল্টি বুঝি, তারপরে বিজনেস ফ্যাকাল্টি বুঝি, হেলথ সায়েন্স ফ্যাকাল্টি বুঝি, মেডিসিন। এখানে মূলত বাংলাদেশের মতো মেডিকেল কলেজ নাই। ইউনিভার্সিটি গুলাই মেডিসিনটা, ইউনিভার্সিটির আন্ডারেই মেডিসিন বা ব্যাচেলর অফ মেডিসিন যেটা হয়, এটা পড়ানো হয়। আর ইঞ্জিনিয়ারিং আলাদা ফ্যাকাল্টি হিসাবে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো ধরা হয়। ল আলাদা ফ্যাকাল্টি। আর্টস এর আরেকটা সেক্টর ফাইন আর্টস। আর এডুকেশনটা এখানে আরেকটা ফ্যাকাল্টি হিসাবে কাউন্ট করা হয়। এডুকেশনটা একেবারে প্রাইমারি লেভেল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত এডুকেশন বেসড অনেকগুলো কোর্স আছে এদের। তো মোটামুটি সবগুলা ইউনিভার্সিটিতেই কম বেশি সবগুলা ফ্যাকাল্টি কভার করে। তো সাবজেক্ট এরিয়া কভার করার পরে আমি যাচ্ছি যে এখন অ্যাপ্লিকেশন জার্নি। অ্যাপ্লিকেশন জার্নি শুরুতে আমি মূলত পিএইচডিটাই ফোকাস করব, যেহেতু পিএইচডিটা আমি পিএইচডিতেই আসছি। আর নিউজিল্যান্ডের ক্ষেত্রে মাস্টার্স এর স্কোপটা একটু লিমিটেড, আমি অল্প করে সাথে বলবো আর কি। তো পিএইচডিতে অ্যাপ্লাই করার আগেই আমাদের ভাইদেরকে বলবো যে প্রথমেই রিকোয়ারমেন্ট গুলো একটু চেক করার জন্য। তো মোটা দাগে নিউজিল্যান্ডে সিজিপি এর উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো এখানে স্কলারশিপ পাওয়া খুবই টাফ, সিজিপিএ যদি লো হয়। তো এইটা কোথাও বলা নাই যে 3.75 থেকে 3.9 বা আপ টু 4 হইতে হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত যা দেখতেছি যে 3.75 3.8 হইলে স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি 90 থেকে 95% বেড়ে যায়। আর ভ্যালিড পাসপোর্ট লাগবে, মিনিমাম 6 মাসের একটা মেয়াদ থাকতে হবে। পাবলিকেশন মাস্ট থাকা লাগবে, এটা কোথায় রিকোয়ারমেন্টটা বলা নাই, কিন্তু এটা আনঅফিশিয়াল একটা রিকোয়ারমেন্ট। পাবলিকেশনের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় ফার্স্ট অথরে একটা ইন্ডেক্স জার্নালে একটা পাবলিকেশন থাকা। ইন্ডেক্স জার্নাল বলতে সবচেয়ে ভালো হয় ইলসভিয়ার বা স্প্রিনজার, বা যার যার স্পেসিফিক ফিল্ডে সব মোটামুটি কি 1 র্যাঙ্কিং এর যে জার্নাল গুলো আছে, এগুলোতে একটা পাবলিকেশন থাকা ফার্স্ট অথরে। তারপরে কু অথর হিসাবে
থাকলে থাকলো, না থাকলে নাই। তবে সংখ্যাটা হচ্ছে ৩-৪ হইলে ভালো হয়। তারপরে হচ্ছে নিউজিল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ব্যাচেলর এবং হচ্ছে মাস্টার্স এর সার্টিফিকেট গুলো ইসি ইভালুয়েশন করা লাগবে। যারা হয়তো ইউএসএ থেকে ট্রাই করতেছেন বা করবেন, তারা জানতে পারেন যে হচ্ছে ডাব্লিউইএস একটা ইভালুয়েশন ইউএস এর ক্ষেত্রে করানো লাগে। তো নিউজিল্যান্ডে হচ্ছে ডাব্লিউইএস এর মতোই হচ্ছে আর একটা ইভালুয়েশন আছে, যেটা হচ্ছে ইউএসএ বেসড ইভালুয়েশন, এটাকে ইসি ইভালুয়েশন বলে। এই কাজটা হচ্ছে মানে আপনার অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট, মানে অ্যাপ্লিকেশন করার সময় হচ্ছে আপনার ইসি হচ্ছে পাঠাই দিবে। আর পিএইচডির ক্ষেত্রে হচ্ছে 90% অ্যাভাব ইউনিভার্সিটির সাবজেক্ট গুলোর রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5 ওভারঅল ব্যান্ড স্কোর, আর এই হচ্ছে 6 এর নিচে থাকা যাবে না। এটা হচ্ছে পিএইচডির ক্ষেত্রে রিকোয়ারমেন্ট। আর মাস্টার্স এর ক্ষেত্রে রিকোয়ারমেন্ট হচ্ছে 6 নো ব্যান্ড লেস দেন 5.5। এখন আপনার আসলে কি দরকার? আপনি রিকোয়ারমেন্ট হচ্ছে চেক করছেন, আপনি ফিট অ্যাপ্লাই করার জন্য। এখন আপনি হচ্ছে নেক্সট স্টেপে কি করবেন? একটা সুন্দর সিভি গুছাবেন, খুব সুন্দর করে নিজেকে রিপ্রেজেন্ট করবেন। আর নিউজিল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে সিবির একটা যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ফলো করলেই হয়। এখানে কোনো রেস্ট্রিকশন নাই যে হচ্ছে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে যেরকম ইউরোপ সিবি লাগে মাস্ট, এবং ইউরোপ আছে একটা রেস্ট্রিক্টেড ওয়েবসাইটই আছে যে ওই ওয়েবসাইট থেকে হচ্ছে বানাইতে হবে ইউরোপ সিবি। নিউজিল্যান্ডের ক্ষেত্রে এরকম কোনো রেস্ট্রিকশন নাই, জাস্ট নিজেকে হচ্ছে প্রেজেন্টেবল করা একটা ওয়েল এস্টাবলিশ স্ট্রাকচার সিবিতে। সিবি অ্যাটাচ করবেন হচ্ছে সুপারভাইজার ফাইন্ডিং এর সময়। তো সুপারভাইজার সুইটেবল সুপারভাইজার হচ্ছে আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে ইন্টারেস্টের সাথে ম্যাচ করে পরবর্তীতে হচ্ছে সুপারভাইজার খুঁজবেন। সুপারভাইজার এখানে হচ্ছে 3টা রিকমেন্ডেশন লেটার লাগে। আমাদের বাইরের একটা কোশ্চেন থাকে যে রিকমেন্ডেশন লেটার কি লেকচারার থেকে নিব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে নিব, না অ্যাসোসিয়েট প্রফেসর থেকে নিব। এটা আসলে কোনো নির্ধারিত নিয়ম নাই যে হচ্ছে প্রফেসর থেকে নিলে ভালো, লেকচারার থেকে নিলে হচ্ছে এটা মনে হয় কম গুরুত্ব দিবে। আসলে বিষয়টা এরকম না। রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে হচ্ছে আপনার সম্পর্কে যে বা যারা হচ্ছে সবচেয়ে ভালো জানে, কুইক রেসপন্স করবে ইউনিভার্সিটির যে কোনো মানে করসপন্ডিং ইমেলে, তাদের কাছ থেকে হচ্ছে রিকমেন্ডেশন লেটার গুলো লিখবেন। আর ক্রস চেক করবেন অবশ্যই রিকমেন্ডেশন লেটার গুলোতে যাতে হচ্ছে রিপিটেটিভ সেন্টেন্স ওয়ার্ড গুলো না থাকে। 3টা ব্যক্তি থেকে সুপার রিকমেন্ডেশন লেটার নেওয়ার ক্ষেত্রে চেক করবেন একই কথা যাতে হচ্ছে 3টা বা 2টা রিকমেন্ডেশন লেটারে না আসে। এটা খুবই ইম্পর্টেন্ট যে হচ্ছে ওর ক্যারেক্টার ভালো, মানে এই সব কথাবার্তা যাতে হচ্ছে রিকমেন্ডেশন লেটারে না থাকে। ডিফারেন্টলি হচ্ছে নিজেকে রিকমেন্ডেশন লেটারের মাধ্যমে প্রেজেন্ট করবেন, সেটা 2টা হোক 3টা হোক। তারপরে হচ্ছে রিসার্চ প্রপোজাল। এটা হয়তো 1-2টা ইমেলের পরবর্তীতে সুপারভাইজার চাবে আপনার কাছে যে হচ্ছে একটা তাইলে তোমার এই ফিল্ডে ইন্টারেস্ট, আমার ব্যাকগ্রাউন্ড এই, তোমার ব্যাকগ্রাউন্ড এই, তুমি আমার এই প্রজেক্টে আসতে চাচ্ছ বা আমার এই কাজ তোমার হচ্ছে ভালো লাগছে, তাইলে তুমি একটা রিসার্চ প্রপোজাল দাও। এটা 2টা ক্ষেত্রে হইতে পারে। সুপারভাইজার যদি হচ্ছে তার এক্সিস্টিং কোনো প্রজেক্ট থাকে, তাহলে প্রজেক্টের একটা আউটলাইন আপনাকে দিবে, ওইটার বেসিসে হচ্ছে আপনি একটা প্রপোজাল দাঁড় করাইবেন, অথবা আপনি নিজে কোনো প্রপোজ করবেন একটা স্ট্রাকচারাল ওয়েতে। তখন সেটা হয়তো সুপারভাইজার দেখে যদি ইন্টারেস্ট ফিল করে, সুপারভাইজার যদি কোনো ইনপুট দিতে চায়, তখন আপনাকে বলবে, আপনি ওইভাবে হচ্ছে আবার পলিশ করে সেটা হচ্ছে পাঠাবেন। এসওপিটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। মানে আমরা যেটাকে হচ্ছে এক্সপ্রেস অফ ইন্টারেস্ট বলি, এসওপি বলি, অথবা মোটিভেশন লেটার বলি। এখানে কোনো ক্ষেত্রে সুপারভাইজারের সাথে যদি একটু ভালো সম্পর্ক হয়, তাহলে সুপারভাইজার আপনাকে হচ্ছে কিছু কুইশনের লিস্ট দিবে, জাস্ট ওই কুইশনের আনসারটা দিলে অ্যাপ্লিকেশনের সময় আপনি কি বলবে একটা 500 ওয়ার্ড বা 1000 ওয়ার্ড বা 250 ওয়ার্ডের মধ্যে একটা শর্ট এক্সপ্রেস অফ ইন্টারেস্ট অথবা হচ্ছে মোটিভেশন লেটার লেখার জন্য।
একটা বেসিক এবং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কুইশন, যারা হচ্ছে হায়ার স্টাডিজ অ্যাসপারেন্ট থাকে তাদের একটা কুইশন থাকে যে হচ্ছে ভাই তাহলে কিভাবে সুপারভাইজার খুঁজবো। সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে ডিপার্টমেন্ট এবং ইউনিভার্সিটির নাম লিখে হচ্ছে সার্চ দেওয়া, সরাসরি হচ্ছে ডিপার্টমেন্টের ওয়েবসাইটে হচ্ছে তখন চলে যাবে। ওয়েবসাইটে গিয়ে দেখবেন হচ্ছে ফ্যাকাল্টি অথবা হচ্ছে আওয়ার পিপল এরকম কিছু হচ্ছে সার্চ বার অথবা হচ্ছে ট্যাব থাকবে। ওইখানে গিয়ে হচ্ছে আপনি ডিপার্টমেন্ট ওয়াইজ রিসার্চ ইন্টারেস্ট বেসিসে হচ্ছে সুপারভাইজারদের একেবারে ক্যাটাগরাইজ থাকবে যে প্রফেসর কে, অ্যাসোসিয়েট প্রফেসর কে, রিসার্চ ফেলো কে, কে পোস্টডক করতেছে। মাঝে মাঝে হচ্ছে পিএইচডি ক্যান্ডিডেট গুলোরও হচ্ছে প্রোফাইল দেওয়া থাকে। তো এটা হচ্ছে সবচেয়ে আমার কাছে মনে হয় যে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে। একটা এক্সাম্পল হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি ফ্রম ইউনিভার্সিটি অফ ওটাগো অথবা ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্রম অকল্যান্ড ইউনিভার্সিটি, এরকম ভাবে সার্চ দিলে সরাসরি ডিপার্টমেন্টের ওয়েবসাইট চলে যেতে পারবে। দেন হচ্ছে পিপল অথবা হচ্ছে প্রফেশনাল অথবা হচ্ছে আওয়ার পিপল বা হচ্ছে আওয়ার ফ্যাকাল্টি, আওয়ার রিসার্চ এরকম কোন একটা বারে চলে যাবেন, তখন গিয়ে হচ্ছে সুপারভাইজার খুঁজতে পারবেন। আরেকটা ওয়ে হচ্ছে লিঙ্কডইনে হচ্ছে বিভিন্ন প্রফেসরদের সাথে হচ্ছে কানেক্টেড হওয়া। এটাও একটা হচ্ছে গুড ওয়ে। আর হচ্ছে আপনার যদি হচ্ছে একটা স্পেসিফিক ফিল্ডে ইন্টারেস্ট থাকে তাহলে ওই জার্নাল গুলো হচ্ছে রিসেন্ট কি কি জার্নাল আসতেছে সেটার হচ্ছে একটা খবর থাকলে আপনি যদি হচ্ছে চোখ বুলান তখন হচ্ছে সেখানে দেখবেন হচ্ছে কি অথর বলে এটাকে, করসপন্ডিং অথর। ম্যাক্সিমাম ক্ষেত্রে করসপন্ডিং অথরগুলো হচ্ছে মোস্ট সিনিয়র সুপারভাইজাররা হয়ে থাকে। তো আপনি ধরে নেবেন যে হচ্ছে ইন জেনারেল করসপন্ডিং অথর হচ্ছে ল্যাবের হেড অথবা প্রজেক্ট হেড অথবা পিআই অথবা হচ্ছে কুপিআই। তো তখন হচ্ছে ওইখানে করসপন্ডিং অথরের হচ্ছে ইমেল দেওয়া থাকবে পেপারে, সেখান থেকে হচ্ছে ইমেল পিক করে বলবেন যে হচ্ছে তোমার এই পেপারটা আমি পড়ছি, তো আমার হচ্ছে এই এক্সটেন্ডেড একটা হচ্ছে প্রপোজাল আছে। কিছু কিওয়ার্ড দিয়ে হচ্ছে পেপার খোঁজা, এখানে হচ্ছে করসপন্ডিং অথর পাবেন, সেখান থেকে হচ্ছে করসপন্ডিং অথরের ইমেল নেওয়া। আরেকটা হচ্ছে রিসার্চ গেট, এখানে হচ্ছে অনেক পেপার পাওয়া যায় গুগল স্কলার এবং রিসার্চ গেটে। তো পেপার থেকে সময় হচ্ছে বাইরে বলে যে হচ্ছে স্কলারশিপ কেমনে পাওয়া যায়। আসলে একটা শর্টকাট ওয়ে হচ্ছে আমি এখন পর্যন্ত হচ্ছে জানি, সেটা হচ্ছে যত বেশি পারা যায় হচ্ছে প্রফেসর, সুপারভাইজার, প্রজেক্ট পিআই, কুপিআইদেরকে হচ্ছে ইমেল করা। যত বেশি ইমেল করতে পারবেন তত বেশি হচ্ছে স্কোপ বাড়বে, আপনার হচ্ছে পজিটিভ রেসপন্সের হচ্ছে রেট বাড়বে। এইটা হইলো একটা বিষয়। তো নিজের রিকোয়ারমেন্ট, রিসার্চ ইন্টারেস্ট এবং হচ্ছে সুপারভাইজার ফাইন্ড আউট করার পরে আপনাকে হচ্ছে একবারে ওয়েল স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে আপনি এক্সেল একটা শিট গুছাবেন, সেখানে ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট, প্রফেসরের নাম, ইমেল অ্যাড্রেস এগুলো হচ্ছে লিস্ট গুছায় আপনি হচ্ছে ইমেল করতে থাকবেন। আর ইমেল করার ক্ষেত্রে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি জানি এই বিষয়টা হচ্ছে মুন্নাফ ভাই বলবে, টাইমিংটা। যেহেতু বাংলাদেশ আর আপনি ইউএসএ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া অথবা হচ্ছে সাউথ কোরিয়া যেখানেই হচ্ছে ইমেল করতে যান, সেখানে হচ্ছে টাইমিংটা একটু খেয়াল রাখবেন। সবচেয়ে ভালো হয় যেই দেশে অ্যাপ্লাই করতেছেন বা যেই দেশে ইমেল করতেছেন ওই দেশের রাতে হচ্ছে ইমেলটা করা। কারণ হচ্ছে সুপারভাইজার অথবা হচ্ছে যাকে ইমেল করতেছেন সকালে অফিসে আইসাই হচ্ছে ইমেলটা উপরের দিকে থাকে, তাহলে রেসপন্স রেটটা হচ্ছে বেড়ে যাওয়ার পসিবিলিটি আছে আর কি। আর উইকেন্ডে হচ্ছে ইমেল না করা, উইকেন্ডে তো সবচেয়ে ভালো হয় হচ্ছে সানডে নাইটে হচ্ছে ইমেলটা করা, তাহলে মানডেতে হচ্ছে ফ্রেশলি অফিসে সেই হচ্ছে ইমেলটা দেখবে সুপারভাইজাররা। সবকিছু ওকে থাকলে নিউজ
হচ্ছে ভাই পরবর্তীতে কথা বেরিয়ে অ্যাপ্লিকেশনের আসছে। জন্য যাওয়া, ইউনিভার্সিটির ওয়েবসাইটে অ্যাপ্লিকেশনের ডিটেলস প্রসিডিউর দেওয়া থাকবে, সেখানে হচ্ছে আপনি আপনার সুপারভাইজারই বলবে যে হচ্ছে এখন অ্যাপ্লাই করো, তো আপনাকে অথবা ডিপার্টমেন্টে। আচ্ছা তাহলে ঠিক আছে, এখন শোনা যাচ্ছে ভাই? লাবিব জি ভাই, ভাই যান। লাবিব ভাই শোনা যাচ্ছে? ভাই একটু ভেঙে ভেঙে আসতেছিল, এখন মোটামুটি ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ এখন করুন। হচ্ছে না। আম, জি। এখানে আসলে ওই যে রাতে টেম্পারেচার নেমে যায় তো আবার স্নো পড়ে, যার কারণে মেবি হচ্ছে নেটওয়ার্কে করতে পারে। আচ্ছা, সবকিছু ঠিক থাকলে আপনি হচ্ছে স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশনে যাবেন। এখানে আরেকটা হচ্ছে অফিসিয়াল প্রসিডিউর আছে নিউজিল্যান্ডের ক্ষেত্রে, আমি জানি না অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কি হয়। সুপারভাইজার একটা রিকমেন্ডেশন লেটার বলতে সাপোর্ট লেটার দেয়, কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে আপনাকে দিয়ে দিবে, আপনি অ্যাপ্লিকেশন করার সময় হচ্ছে সেটা সাবমিট করবেন। আর কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে সুপারভাইজার সেটা সরাসরি গ্রেড স্কুলে দিয়ে দেয়। স্কলারশিপ দুইটা হইতে হয়, মামুন ভাই, আপনাকে আমরা টোটালি শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, আমার তো নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে। মামুন ভাই কি আমাদের সঙ্গে যুক্ত আছেন? হাবিবুল্লাহ সিদ্দিকী ভাই কিছু বলবেন নাকি? ভাই বলতে চাচ্ছিলাম যে হচ্ছে অস্ট্রেলিয়ার মুনাফ ভাই কখন আলোচনা করবেন আর কি অস্ট্রেলিয়া সম্পর্কে। ও আচ্ছা, মুন্নাফ ভাই কিছুক্ষণ পরে আলোচনা করবেন। মামুন ভাই যেহেতু ওখানে বেশি রাত হয়ে গেছে নিউজিল্যান্ডে, ওই জন্য ওনার পর্বটা আগে আমরা শেষ করে এরপরে আমরা মুন্নাফ ভাইয়ের কাছে যাবো ইনশাল্লাহ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই মামুন ভাই শেষ করবেন ইনশাল্লাহ। আই জি, থিঙ্ক ঠিক ওকে। আছে, ঠিক ও আছে। সরি, আসলে ভাই আমার এখানে টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, যার কারণে জুম ডিসকানেক্ট হয়ে গেছিল। তো ইন্টারাপশনের জন্য আমি হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত। নিউজিল্যান্ডে পিএইচডি হচ্ছে 3 বছরের, রিসার্চ প্রোগ্রেসের উপরে ডিপেন্ড করে সেটা হচ্ছে 4 বছর 5 বছর হইতে পারে, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে স্কলারশিপ 3 বছরেরই থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ক্যান্ডিডেটকে হচ্ছে টিউশন ফি পে করা লাগবে যদি 3 বছরের মধ্যে রিসার্চ সাবমিট না করতে পারে। সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই যে হচ্ছে 3 বছরের মধ্যে হচ্ছে সাবমিট অবশ্যই করা লাগবে, এটা হচ্ছে বাধ্যবাধকতা যে হচ্ছে ক্যান্ডিডেটের পক্ষ থেকে, যে হচ্ছে আমি 3 বছরের মধ্যে শেষ করে দিব, কারণ 3 বছর পরে হচ্ছে আমাকে টিউশন ফি পে করা লাগবে। কারণ টিউশন ফি এখানে হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ 9,000 থেকে হচ্ছে $10,000 বেরি করে। এটা হিউজ একটা অ্যামাউন্ট। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনার স্কলারশিপ হয়ে গেছে। এখন এখন হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনে যাবেন। ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এখানে হচ্ছে একটা নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানে হচ্ছে রিয়েলমি বলে, এটারে রিয়েলমিতে অ্যাকাউন্ট করা লাগে। অ্যাকাউন্ট করে হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার সময় হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট সবগুলোই সাবমিট করা লাগবে, তার মধ্যে ট্রান্সক্রিপ্ট, সিবি, স্কলারশিপ ডকুমেন্ট, পাসপোর্ট, পার্মানেন্ট রেসিডেন্সি, মানে আপনি যে বাংলাদেশের হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট সেটার হচ্ছে প্রুফ দেওয়া লাগবে। আপনি অ্যাপ্লিকেশন করার সাথে সাথে হচ্ছে ইমিগ্রেশন থেকে একজন ইমিগ্রেশন অফিসার আপনার অ্যাপ্লিকেশনটা ডিল করার জন্য অ্যাসাইন করে দেওয়া হবে। আপনার প্রাথমিক পর্যায়ে যে ডকুমেন্ট গুলো সাবমিট করছেন সেই সেই ডকুমেন্ট গুলো যদি হচ্ছে ইমিগ্রেশন অফিসার মনে করে ওকে, তাহলে হচ্ছে আপনার ভিসা
দিয়ে দিবে খুব তাড়াতাড়ি সময়, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে 1-2 মাসের মধ্যে দিয়ে দেয়। আর যদি ভিসা ইমিগ্রেশন অফিসার মনে করে যে না, ফার্দার এনকোয়ারিজ আছে, ফার্দার ডকুমেন্ট আছে, সেগুলো হচ্ছে আপনার কাছে স্পেসিফিক্যালি চাইবো, সেটা হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হচ্ছে সময় দিবে, তার মধ্যে হচ্ছে আপনাকে সাবমিট করা লাগবে। আরেকটা মানে ক্রিটিক্যাল ইস্যু হচ্ছে, বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করার পরে আপনার পাসপোর্টটা ভেরিফিকেশন করার জন্য অরিজিনাল পাসপোর্টটা হচ্ছে ইন্ডিয়ার বিএফএস অফিসে পাঠাইতে হবে। এখানে ফিঙ্গারপ্রিন্টের কোনো দরকার নাই এবং হচ্ছে আপনার ফিজিক্যালি উপস্থিত হওয়া লাগবে না। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। কিন্তু একটা ক্রিটিক্যাল কন্ডিশন হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্টটা হচ্ছে থ্রো কুরিয়ার আপনাকে হচ্ছে বিএফএস এর অফিসে পাঠাইতে হবে। সেটা হচ্ছে 15 দিনের মধ্যে আবার হচ্ছে আম, আপনাকে হচ্ছে আবার ব্যাক করবে ওরা স্ক্যান করার পরে। এখানে একটা ছোট্ট কস্ট আছে, যেটা হচ্ছে ভিসা রিলেটেড একটা কস্ট। সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফি বাংলাদেশি টাকায় 50 থেকে হচ্ছে 60,000 টাকার মতো লাগবে। এটা হচ্ছে আপনাকে নিউজিল্যান্ড ডলার অথবা হচ্ছে ইউএসডি ডলারে পে করা লাগবে। পাসপোর্ট হ্যান্ডেলিং ফি আছে, এইটাও হচ্ছে আপনাকে নিউজিল্যান্ড ডলার অথবা হচ্ছে ইউএস ডলারে পে করা লাগবে। এই দুইটা ফি নিউজিল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে আমি এবং এখানে যত অ্যাপ্লিক্যান্ট আছে রিকমেন্ড করে সবাই যে হচ্ছে এই ফিটা হচ্ছে বাহিরের কোনো দেশ থেকে হচ্ছে ইউএসডি অথবা নিউজিল্যান্ড ডলারে হচ্ছে পে করা। কারণ বাংলাদেশ থেকে হচ্ছে ইউএসডি অথবা নিউজিল্যান্ড ডলার তো পে করা যাবে না। ইউএসডি বাংলাদেশ ব্যাংকের থ্রুতে অথবা হচ্ছে এটা মানে বিশাল একটা হ্যাসেল। আমার অ্যাপ্লিকেশনের সময় আমি যে ফিটা পে করছিলাম এটা এখনো ব্যাংকে আটকা আছে। তো এরকম একটা হ্যারাসমেন্ট যায় আর কি। আর পাসপোর্ট সেন্ডিং কস্ট হচ্ছে 10,000 থেকে 15,000 টাকা। এটা বাংলাদেশের যে কোনো একটা কুরিয়ার, ইন্টারন্যাশনাল কুরিয়ার মাধ্যমে আপনি হচ্ছে সেন্ড করতে পারবেন। এই হচ্ছে ওভারঅল ভিসা অ্যাপ্লিকেশন প্রসিডিউর। নিউজিল্যান্ডে আসার পরে তাইলে হচ্ছে এখন কি, সবার একটা কোয়েশ্চেন থাকে যে ভাই আমার হচ্ছে স্কলারশিপ অ্যামাউন্ট কিরকম এবং হচ্ছে নিউজিল্যান্ডে লিভিং কস্টটা কিরকম। স্কলারশিপ অ্যামাউন্ট এখন হচ্ছে নিউজিল্যান্ড ডলারে হচ্ছে 2800 নিউজিল্যান্ড ডলার দেওয়া হয় একটা স্কলারশিপ পার্সনকে। এটা হচ্ছে আপনি মান্থলি স্টাইপেন্ড পাবেন। আর সিঙ্গেল পার্সন হিসেবে যদি আসেন তাহলে হচ্ছে 1200 থেকে 1500 ডলারের মতো খরচ হয় পার মান্থ। আর ফ্যামিলি যদি 2 পার্সন হয়, হাজব্যান্ড ওয়াইফ, তাইলে হচ্ছে 2000 থেকে 2500 ডলার খরচ হয়। আর একটা বাচ্চা সহ 2500 থেকে 3000 বা 3500 ডলার খরচ হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে ফ্যামিলি উইথ ওয়ান কিড আসলে দেখা যায় যে হচ্ছে আম, যদি হাজবেন্ড হয় তাহলে হাজবেন্ডকে পার্ট টাইম জব করা লাগে অথবা হচ্ছে ওয়াইফকে পার্ট টাইম জব করা লাগে। তো পার্ট টাইম জবের অপরচুনিটি হচ্ছে পিএইচডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে পার্ট টাইম জবের কোনো লিমিটেশন নাই, ফুল টাইম জব করতে পারে পিএইচডি ক্যান্ডিডেটরা। মানে ফুল টাইম জব মানে হচ্ছে এখানে 40 আওয়ার্স পার উইক। আর পার্ট টাইম জবের অপরচুনিটি মোটামুটি ভালো, খারাপ না। আর নর্মালি যারা হচ্ছে মনে করে যে হচ্ছে লিভিং কস্ট এবং সবকিছু মিলায় হচ্ছে তার স্কলারশিপ অ্যামাউন্ট এবং আর অল্প কিছু পার্ট টাইম জব করলেই হয়, তারা নর্মালি হচ্ছে 20 ঘন্টা জব করে পার উইক, শনি রবি অথবা হচ্ছে নাইটে কিছু জব থাকে সেগুলা করে, সেটা দিয়ে হচ্ছে লিভিং কস্ট ইয়া হয়ে যায়। আর মাস্টার্সে যারা আছে তাদের জন্য হচ্ছে একটা ওয়ার্ক পারমিটের লিমিটেশন আছে, সেটা হচ্ছে পার উইক 20 আওয়ারের বেশি হচ্ছে কেউ জব করতে পারবে না। কিন্তু পিএইচডি হোল্ডারের ক্ষেত্রে সেটা হচ্ছে ফ্লেক্সিবল। তো ভাইদের জন্য বেস্ট অফ লাক ফর নিউজিল্যান্ড চ্যাপ্টার। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন পার্সোনালি বা হচ্ছে কোনো কুইশন থাকে তাইলে করতে পারেন এখন।